আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ শুরু, 5 সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগের ছাত্রদলের সমাবেশ, লন্ডন থেকে অনলাইনে বক্তৃতা করবেন তারেক রহমান। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় এনসিপির সমাবেশ বিকেল 4টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে সব প্রস্তুতি সম্পন্ন। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ অপরাধীদের আইনের কাঠামোয় সর্বোচ্চ সাজা চান, তবে কোনো নির্মমতা চান না তারা। চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার নির্দেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সে সময় অন্য দিনের তুলনায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশনের বক্তব্য দেওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। ব্যক্তি যেই হোক না কেন, অপরাধের ধরন, অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না, আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে প্রচলিত আইন যেটা আছে সেটাই। পরে সূচনা বক্তব্য শুরু করেন চিফ প্রসিকিউটর। প্রদর্শন করা হয় আবু সাইদ সহ হতাহতদের ভিডিও। সে সময় ট্রাইব্যুনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেখ হাসিনা একসময় দোর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন, কিন্তু তিনি আজ বিচারের কাঠগড়ায়। এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শুরুতে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত খোকনচন্দ্র বর্মন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ। সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে আছেন রাহুল রায়, সরাসরি যাব তার কাছে। রাহুল, ছাত্রদলের সমাবেশ নিয়ে সকাল থেকেই আপনারা আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সমাবেশ কি শুরু হয়েছে কিনা? সামির, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আসলে এই শাহবাগের সমাবেশটি শুরু হবে এমন অবস্থা। তবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিছুটা বৃষ্টির জন্য অনেক নেতাকর্মী আসলে যেখানে বৃষ্টি যেন না ভেজে সেই জায়গায় আশ্রয় নিয়েছে। আর এমনিতে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক তারা কিন্তু এসে পৌঁছেছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা 3টায় এবং আজকের এই সমাবেশে কিন্তু বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের যারা সাবেক নেতারা রয়েছেন, যারা এখন বিএনপি সহ অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারাও কিন্তু আজকের এই
সমাবেশে থাকবেন এবং নেতাকর্মীরা মূলত অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, তিনি আসলে আজকে সমাবেশের প্রধান অতিথি। তবে তার সঙ্গে যে আগের কিছু বিষয় রয়েছে, যেমন ছাত্রদলের এই সমাবেশটি কিন্তু করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে এনসিপিও আজকে সমাবেশ করেছে এবং সেই এনসিপির অনুরোধে ছাত্রদল এই শাহবাগে সমাবেশটি করছে। আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তারা সংবাদ সম্মেলনেও বলেছে যে আসলে এই রাস্তাটকে সমাবেশ করার যেন জনদুর্ভোগ তৈরি হয় না হয়, এবং ডিএমপিকে দেখেছি যে তারা ট্রাফিক এড়ানোর জন্য তারা রোডের কিছু দিক নির্দেশনা দিয়েছে, এই কাঁটাবন থেকে শুরু করে মৎস্য ভবন এবং পেছনে বাংলা মোটর কারওয়ান বাজার পর্যন্ত তাদের যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা মেনেই আমরা দেখেছি যে যান চলাচল করছে। একই সঙ্গে আজকে যেহেতু দুটি সমাবেশ হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের একটি অনুষ্ঠান রয়েছে, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু ব্যাপক উপস্থিতি। তবে আজকের এই সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন এবং জুলাইয়ের যে মাসব্যাপী অনুষ্ঠান, বিএনপি কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে তারা নানান ধরনের কর্মসূচি শুরু করেছে। আমরা দেখেছি যে অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো কিন্তু নানা কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচিগুলোতে কিন্তু যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবাররা তাদের বর্তমান অবস্থার কথা বলছেন এবং বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সেই সব অনুষ্ঠানে। এবং রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যাব তার কাছে। তাফিমুল, জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশের প্রস্তুতির সর্বশেষ কী পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন সেখানে? শামীর, শহীদ মিনারে কিছুক্ষণে বলা গেল যে নতুন বাংলাদেশের যে ইশতেহার যেটি রয়েছে যে জাতীয় নাগরিক পার্টির, কিছুটা বিঘ্ন হয়ে বলা চলে, কিন্তু বৃষ্টির মধ্যে যে নেতাকর্মীগুলো ছিল তারাও কিন্তু কিছুটা নিরাপদ স্থানে গেছেন এই বৃষ্টির মধ্যে। এখন বৃষ্টি শেষ হওয়াতে তারা আবার আসতে শুরু করেছেন জাতীয় শহীদ মিনারে। আজকের যে জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের যে ইশতেহার, এটি বলা চলে যে এক প্রকার তাদের হচ্ছে দলীয় নির্বাচনী ইশতেহার এক প্রকার বলা চলে। আমরা নেতাকর্মীদের সাথে নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে এই ইশতেহারে পররাষ্ট্রনীতি কী হবে, জাতীয় নাগরিক পার্টি যদি আগামী নির্বাচনের পর ক্ষমতায় আসে বা তারা যদি কোনোভাবে তাদের পররাষ্ট্রনীতি কী হবে, অর্থনীতি কী হবে, অর্থনীতি পররাষ্ট্র থেকে শুরু করে নগরায়ন কিংবা হচ্ছে গ্রাম্য পরিবেশ সব কিছু মিলেই তারা সেই ইশতেহারে কিন্তু তারা তুলে ধরবেন, এই কথাটি তারা বলেছেন। একই সাথে হচ্ছে যে এই ইশতেহার আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ইশতেহারে প্রায় 24টি পয়েন্ট রয়েছে, 24টি দফা রয়েছে। এই দফারগুলো আজকে কিন্তু ঘোষণা করবে। এই দলীয় যে ইশতেহারটি রয়েছে, ইশতেহারে এই আগামীর বাংলাদেশ কীভাবে তৈরি হবে সেটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি তুলে ধরেছেন। আমরা শহীদ মিনারে যারা নেতাকর্মীরা আসেন তারা তাদের সাথেও কথা বলেছে, তারা বলেছেন যে আজকের এই নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে স্বপ্ন নাগরিক পার্টি দেখছে, সেই আজকের এই ইশতেহারে সেটি তুলে ধরা হবে। আজকের যে সমাবেশে জনাব নাহিদ ইসলাম সেখানে থাকার কথা রয়েছে প্রধান অতিথি হিসেবে। এছাড়া কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন সেটাও কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা আরও জানার চেষ্টা করেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই ইশতেহারকে দাওয়াত দেওয়া হয়েছিল সেটি কিন্তু তারা এখন পর্যন্ত সে বিষয়ে কিছু বলেনি, কিন্তু তারা বলেছেন যে তারা যদি নিজে থেকে এসে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা একটা থাকবে। আমরা যে নাগরিক পার্টির যে নেতাকর্মী হচ্ছে তাদের সাথে তারা যেহেতু জানিয়েছে যে এই ইশতেহারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে নাগরিক পার্টির স্বপ্ন দেখছে সেই স্বপ্নটি কিন্তু এক প্রকার তুলে ধরা হবে। মূল প্রোগ্রাম বিকাল 4টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও নেতাকর্মীরা আসতে কিন্তু শুরু করেছে এই শহীদ মিনারে। সামির, তাফিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সরকার পতনের মাত্র 2 দিন আগে যখন এক ধরনের অস্পষ্ট অবস্থায় ছিল পুরো দেশ, তখন পরিস্থিতিতে নাটকীয় মোড় নিয়ে আসে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস। 3রা আগস্ট সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সবার মতামত শুনে সেনাপ্রধান বলেছিলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। ওই দিনই সিদ্ধান্ত হয় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। পরাগাজিমের রিপোর্ট। 3রা আগস্ট 2024
গণ আন্দোলন দমনে একদিকে চলমান কারফিউ, অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মিছিল, স্লোগান। এমন পরিস্থিতিতে সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে হয় সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস। সব স্তরের কর্মকর্তাদের কথা শোনার পর তাদের প্রশ্নের উত্তর সহ নিজের বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই সময়ের করণীয় সম্পর্কে বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মাননীয় সেনাপ্রধান সমস্ত বাংলাদেশের অল অফিসার্সকে অ্যাড্রেস করেছেন। ঢাকার সবাই তার সামনে ছিল, আর বাকিরা সবাই তার ওই যে আপনার ভিটিসি মাধ্যমে উনি অ্যাড্রেসটা করেছিলেন। উনি বলেছেন, আমরা আমাদের দায়িত্ব অর্থাৎ জান এবং মালের নিরাপত্তা আমরা বিধান করব, এবং আমাদের প্রতি যে জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এটা আমরা ধরে রাখবই। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, যেটা জনগণের মধ্যে আস্থা নিয়ে এসছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক বলেন, গুলি না করার সিদ্ধান্ত ছিল সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থারই প্রতিদান। কতটুকু বোল্ডনেস থাকতে হবে একজন কমান্ডারের, সে পুরা দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করতেছে যে আমি আমার দেশের জনগণের উপর একটা গুলি চালাবো না। আর্মির সবার কাছ থেকে উনি এটা জেনে নিয়েছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে হ্যাঁ এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, আমি কার বিরুদ্ধে গুলি করব। এটা কতটুকু দেশের প্রতি মায়া, জনগণের প্রতি মায়া, দেশের প্রতি দায়িত্ব জ্ঞান থাকলে একজন সেনাপ্রধান এই কথাটা বলতে পারেন। এইটা একটা ট্রেমেন্ডাস এফেক্ট পড়েছিল সেনাবাহিনীর উপরে এবং দেশ এবং জনগণের উপরে, ভেরি পজিটিভ এফেক্ট ছিল। ওই রেশ ধরেই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ফিরেছেন মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনার শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তারা। মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চলবে, তবে স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাদি মাহমুদের রিপোর্ট। বিমান বিধ্বস্তের শোক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লাসে শিক্ষার্থীরা। প্রথম দিন বন্ধুদের সাথে আলাপচারিতায় সময় কেটেছে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন তারা। খুবই ট্রমাটাইজিং এই জিনিসটা। এখন এই যে আসতেছি, যে মানে মনে হইতেছে কিরকম যে ফিল হইতেছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে। আমরা সবাই ট্রমাটাইজড এটা নিয়ে, তো বাট আমাদের ক্লাস করা লাগবে। মঙ্গলবার পুরোদমে কলেজ পর্যায়ের পাঠদান শুরু হচ্ছে। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের 5 তারিখের পরে। কালকে আমার ক্লাস 9-10-এর একটা পরীক্ষা আছে, আমরা গার্ডিয়ান চাচ্ছে তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করুক। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুমোদন নিয়ে যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা। একটা ছোট মেয়ে বলছে যে এটার অনুমোদন নাই, তা মিথ্যা কথা। এটার অনুমোদন আছে এবং সরকার আমাদেরকে এখানে জমি দিয়েছে। সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছে। মানসিক অবসাদ কাটাতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শহরের পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ইমরুল কায়েসের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো নওগাঁয়ও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন
আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। এই গাছ বড় যখন হবে তখন আমাদের ফুল দিবে, ফল দিবে। আমার অনেক ভালো লাগছে, এটি আমাদের বাসার পাশে লাগাবো, গাছের জন্য বেঁচে থাকতে পারে, পরিবেশকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রকৃতি এবং সমাজ কেন্দ্রিক যে দায়বদ্ধতা আছে বাংলালিংকের, সেই জায়গা থেকে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবতই সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই উদ্যোগটা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটা পরিবারে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পরিবেশগত যে ভারসাম্যহীনতা, এটা অনেকাংশে কমে আসবে। কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করার একটা পরিবেশ পাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। ধানমন্ডিতে বাইতুল আমান মসজিদে কিছুক্ষণ আগে তার জানাজার নামাজ হয়েছে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে রোকসানা আমিনের রিপোর্ট। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক ডক্টর এম শমশের আলী 1937 সালের 21শে নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন তিনি। 1954 সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও 1956 সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পাশ করেন বরেণ্য এই ব্যক্তিত্ব। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। 1959 সালে শ্রেষ্ঠত্বের সাথে অনার্স ও 1960 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে 1965 সালে থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ে অর্জন karen পিএইচডি ডিগ্রি। আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে 1961 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে শুরু হয় তাঁর কর্মজীবন। 1970 সালে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পান। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে অনারারি প্রফেসর হিসেবে সম্মানিত করে। 1982 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন ও 2006 সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। এরপর 1992 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন বরেণ্য এই শিক্ষাবিদ। এছাড়া 2004 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রোববার ভোর 3:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য শিক্ষাবিদ, পরমাণু বিজ্ঞানী ডক্টর শমশের আলী। রোকসানা আমিন, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির রিপোর্ট জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ককটেল বিস্ফোরণ, মারধরের পর দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাতে হেলমেটধারীরা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে ব্যবসায়ী চন্দ্রভূষণ দেবনাথের দোকানে ঢুকে তাকে ও তার ছেলেদের মারধর করে বের করে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দ্রভূষণ বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে সাধুরাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
পাবনায় পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে কলা চাষে অভাবনীয় সাফল্য এসেছে। এসব চরে কলা চাষ করে প্রান্তিক চাষিরাও স্বাবলম্বী হচ্ছেন। কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। নোংরা পানি ব্যবহারের কারণে পানিবাহিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন শহরবাসী। একের পর এক অভিযোগ করেও সুরাহা পাচ্ছেন না স্থানীয়রা। সুপেয় পানির অভাব দূর করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে কাজ হাতে নেওয়ার কথা জানিয়েছেন সিটি প্রশাসক। নারী কোপা আমেরিকায় শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দশম আসরের মধ্যে নবম শিরোপা জয় সেলেকাও মেয়েদের। আর আসরে টানা পঞ্চম শিরোপা এটি। রদ্রিগো পজ এলগাদো স্টেডিয়ামে ম্যাচ জুড়ে ছিল রোমাঞ্চ। নির্ধারিত সময়ে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেকাওরা। 90 মিনিট শেষে 3-3 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ার মেয়েরা। 4-4 সমতার পর টাইব্রেকারে 5-4 ব্যবধানে রেকর্ড সর্বাধিক চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে। ব্রাজিলের পক্ষে 39 বছর বয়সী কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া গোল করেন। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ শুরু। 5 সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগের ছাত্রদলের সমাবেশ। লন্ডন থেকে অনলাইনে বক্তৃতা করবেন তারেক রহমান। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় এনসিপি সমাবেশ বিকেল 4টায়। কেন্দ্রীয় শহীদ মিনারের সব প্রস্তুতি সম্পন্ন। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।